হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। ছেলেটির ডায়েরি। ওর হাতটা ধরতেই ও চমকে উঠল। আমার দিকে অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল। এদিকে চারদিক থেকে ফজরের আজান ভেসে আসছে। মায়াকে নিচে আসতে দেখে আমি চলে এলাম ছাদ থেকে। পরদিন সকাল হলো, সকাল গড়িয়ে দুপুর। মায়াকে একটা বারের জন্য দেখিনি। বিয়ে বাড়ির এত কাজের মধ্যেও আমার চোখ দুটি কেন যেন ওকে খুঁজছিল। ওকে না দেখতে পেয়ে ভেতরটা কেমন যেন অস্থির লাগছিল। বোনকে জিজ্ঞেস করতে গিয়েও করিনি, যদি উল্টা উল্টা বকা শুরু করে। ও তো আবার একটু বেশি ইচড়ে পাকা স্বভাবের, সব কিছুতেই এক লাইন বেশি বোঝে। দুপুরে আমার সব বন্ধুরা আমাকে ধরে রেডি করে দিল। এদিকে বর আসার সময় হয়ে গেছে। বিছানার বালিশের নিচে সকালে ফোনটা রেখেছিলাম। ফোনটা আনার জন্য রুমের দিকে ছুটে যাচ্ছিলাম, আর কোনোই উঁচু করে পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে একজন করে উঠলাম। বুঝতে পারলাম আমার অসাবধানতায় কোনোই গুঁতো লেগে এমনটি হয়েছে। চোখ বুজে সরি বলতে গিয়ে থমকে দাঁড়ালাম। এই যে কোনো এক অপ্সরী বধূ বেশে দাঁড়িয়ে আছে আমার সামনে। কিন্তু এও কি সম্ভব? স্বর্গের অপ্সরী কি মাটিতে আসে কখনো? হয়তো আসে, না হলে ও আসবে কিভাবে? চলে যাচ্ছিলাম ওকে পাশ কাটিয়ে। হঠাৎ মনে হলো মায়াপুরীটা তো এখনও চোখ বুজে আছে। ওকে তো ভালো করে সরি বলাটাও হয়নি। সরি বলার জন্য এবার ওর সামনে গিয়ে দাঁড়ালাম। এবার আমার ঘোর কাটল। এ কি, মায়া এখানে এই সাজে? এই সাজে তো বোনকে দেখেছি মাত্র, ঠিক একই রকম সাজে, শাড়ি গহনা সব কিছু একই রকম। এবার ওর সামনে গিয়ে দাঁড়ালাম। সে কি মায়া, তুমি তুমি বধূ বেশে দাঁড়িয়ে আছো কেন? ও চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। কি হলো মায়া, জবাব দাও, তুমি এ সাজে কেন? মায়া তখন বলল, স্যার মানে বলতে গিয়েও পুরোটা বলতে পারলো না। তার আগেই আমার বোন ওকে ধরে টানতে লাগলো। আমি বোনের দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়ে হয়ে গেলাম। এ কি, মায়া ছাড়া বোনের পাঁচটা বান্ধবীও একই সাজে বধূ এসে দাঁড়িয়ে আছে। আমি আর নিতে পারছিলাম না, কেন জানি আমার মাথাটা ঘোরাচ্ছিল। মাথা ঘুরে পড়ে জ্ঞান হারালাম আমি। সেদিন সারাটা দিন আর স্যারের সামনে যাইনি। শুধু যাইনি বললে ভুল হবে, লজ্জায় যাইনি। রাতের ঘটনায় ভীষণ লজ্জা পেয়েছিলাম। ফোনটা আমি ভালো নিতে গিয়েছিলাম আর স্যার কিনা আমার চোর ভেবে নিল। কি লজ্জা! সত্যি ব্যাপারটা চরম লজ্জাকর ছিল আমার জন্য। সকাল থেকেই একমাত্র বান্ধবীর সাথে বসেছিলাম। ওর মেহেদি দেওয়া, খাওয়া দাওয়া, গোসল সব কিছুতেই আমি ছাড়া যেন ওর চলেই না। বেলা 11টা। ওকে সাজানোর জন্য পার্লার থেকে 4টা মেয়ে এসেছে। ও ওর বাবাকে বলেছে, মাত্র 4টা মেয়ে কেন? আমার কমপক্ষে 10-12টা মেয়ে লাগবে। ওর বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, 10-12টা মেয়ে দিয়ে কি করবা সাইমা? বলিষ্ঠ কণ্ঠে ও জবাব, বিয়ের জন্য যেমন 6টা বেনারসি কেনা হয়েছে, ঠিক তেমনই সাজানোর জন্য কমপক্ষে 12 জন মেয়ে তো লাগবে। কেন লাগবে এটা জিজ্ঞেস করবা না, একদম উত্তর দিতে পারবো না। ওর বাবা আর কথা বাড়ালো না, সাথে সাথে ফোন দিয়ে ঢাকা শহরের সেরা পাল্লা থেকে সেরা 10 জন মেয়েকে আনা হলো। তখন কে জানতো ওর মাথার ভিতরে এত প্যাঁচগোছ ঘুরপাক খাচ্ছে। ওর ইচ্ছে আবিরের থেকে আমরা টাকা উদ্ধার করি অন্দরমহলে, আর সেটা চেয়ে কিংবা জোর করে নেয়। ও যাতে ফাঁদে পড়ে আপনা আপনি দিয়ে দেয় সেই ব্যবস্থাই করলো। আমি সহ ওর 5টা বান্ধবীকে একই সাজে বধূ সাজানো হলো। সেদিন বধূ সেজে আমি গিয়েছিলাম স্যারের রুমে।
একা একা নিজেকে বধূ রূপে দেখতে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই চিনতে ভুল করছিলাম। লজ্জা পেয়ে দৌড়ে চলে যাচ্ছিলাম রুমের দিকে। ঠিক তখনই স্যারের সাথে ধাক্কা খাই। স্যারের কোনোই দিয়ে প্রচণ্ড রকম একটা আঘাত পেলাম বুকে। উনি সরি বলে সামনে আসলে আমার বধূবেশটা খেয়াল করে। প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দেয় আমার দিকে। জিজ্ঞেস করে আমার এই বধূবেশে থাকার কারণ কি। আমি জবাব দিতে ইতস্তত বোধ করছিলাম। ঠিক তখনই সাইমা এসে আমার টানতে থাকে। সাইমাকে একটা কিছু জিজ্ঞেস করতে গিয়ে থেমে যায় স্যার। তাকিয়ে দেখি সাইমার পাশে ইরা, প্রিয়া, মুক্তা, জান্নাত ও দীপাও এসেছে। সম্ভবত ওদেরও বধূবেশ দেখে স্যার কথা বলতে গিয়ে আটকে যায়। হা করে তাকিয়ে থাকে ওদের দিকে। কিছুক্ষণ পর মাথা ঘুরে পড়ে যায়। সাইমা দৌড়ে গিয়ে ওনাকে ধরে, সাথে আমরাও ধরি। ওনাকে খাটের উপর শোয়ানো হয়। সাইমা তখন ভাইয়া, এই ভাইয়া করে ডাকার পর চোখ খুলল স্যার। সাইমা চিৎকার করে বলল, ভাইয়া তুই ঠিক আছিস তো? উনি আমার দিকে তাকিয়ে কি যেন মনে করে একটা মুচকি হাসি দিল। তারপর বলল, এতক্ষণ ঠিকই ছিলাম রে, এখন আর ঠিক নেই। মনে হচ্ছে মাথাটা ঘুরছে তো ঘুরছে। সাইমা আমার দিকে তাকিয়ে বলল, এই মায়া একটু পানি দে তো। আমি দৌড়ে গিয়ে পানি নিলাম। সাইমাকে গ্লাসটা দিতে যাব, তখনই স্যার বলল, ওকে দিবেন না মায়া, ওর স্বাদ নষ্ট হয়ে যাবে। পানিটা বরং আমায় খেতে দিন। আমি হাতটা যেন কাঁপছিল, তবুও গেলাম। স্যারকে উঠিয়ে ধরে পানিটা খেতে দিলাম। স্যার পানিটা খেয়ে আবার শুয়ে পড়ল। সাইমা কান্নার স্বরে বলল, এই ভাইয়া কি হলো তোর? স্যার মাথা নিচু করে বলল, কিছু হয়নি। সাইমার পাল্টা প্রশ্ন, তাহলে এভাবে শুয়ে আছিস কেন? উঠ না। স্যার তখন বলল, উঠব, তার আগে বল তোদের এই রকম শাস্তার মানে কি?